বিশ্বের বুকে বাংলার মুখ যারা চিনিয়েছেন, বুক চিতিয়ে তুলে ধরেছেন লাল সবুজ পতাকা। বাংলাদেশকে যারা চিনিয়েছেন নবরূপে, পাখির পাখায় উড়িয়ে দিয়েছেন বাংলা নামের দেশটিকে। সেই সব দূতকে নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রাউড অফ ইউ। কারণ আমরাও তাদের বলতে চাই প্রাউড অফ ইউ। আজ ডিবিসির স্টুডিওতে আছেন প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে হিমালয়ের 2 শৃঙ্গ এভারেস্ট ও লোৎসে জয়ের পরে সর্বশেষ প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা 1 পর্বতের চূড়া জয়ী ডাক্তার বাবর আলী। ডাক্তার বাবর আলী, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। এবং আপনাদের সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। বাবর আলী, আপনি পেশায় একজন চিকিৎসক, নেশায় একজন পর্বতারোহী, সেই সাথে আপনি সাইক্লিং, ম্যারাথন এসবও করেন এবং পাশাপাশি আপনি লেখালেখিও করেন। এই যে এতগুলো গুণ, আপনার কোনটা আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ওভারঅল যদি আমি বলতে চাই, আমি পার্সোনালি একজন অ্যাডভেঞ্চার এনথুজিয়াস্ট। এইভাবে বলাটা মনে আমার জন্য সুবিধাজনক। তবে হ্যাঁ, যতগুলো স্পোর্টস করি মূলত আসলে আমি পর্বতারোহী, এইটা আমার মূল পরিচয়। আর বাকি যত অ্যাক্টিভিটি করি সেগুলো আসলে এই পর্বতারোহণটাকে যাতে আমি ঠিকঠাকভাবে করে যেতে পারি সেজন্যই আসলে আমার বাকি যত অ্যাক্টিভিটি করা। যেটা হয় না যে একটা নদীতে অনেকগুলা খাল এসে মেশে, তো আমার মূল নদীটা অবশ্যই পর্বতারোহণ। আর অন্যান্য অ্যাক্টিভিটিগুলো যে ওই নদীটাকে ফিট করে ওরকম ছোট খাল বা ঝিরি, এটুকু বলা যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি ডাক্তার পেশায় এখনো আছেন? হ্যাঁ, একদম। আমি আর ওইভাবে ওইরকমভাবে কি অন্য কোনো কিছুই জানি না, আর ডাক্তারিটাই জানি। হ্যাঁ, মাঝখানে একটু কিছু সময়ের জন্য আমি বলবো গ্যাপ পড়েছে, কিন্তু আমি দীর্ঘদিন ডাক্তারি করেছি। টিপিক্যাল অর্থে আমরা যেভাবে যে প্র্যাকটিসিং ডক্টর, ওই রকমভাবে আমি আসলে খুব বেশি দিন কাজ করিনি। পাশ করার পরে বেশ কিছু আমরা যেটা বলি পেরিফেরি বলি, একটু উপজেলা লেভেলে বা এরকম হসপিটালগুলোতে কাজ করেছি। শহরের কিছু হসপিটালগুলোতে মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছি। এরপরে আমি মূলত পাবলিক হেলথ, যেটা আমরা জনস্বাস্থ্য বলি, সেই দিকে একটু ঝুঁকে গিয়েছিলাম এবং সেসবের নানান জায়গায় মেইনলি আমি ডেভেলপমেন্ট সেক্টর যেটা আমাদের, সেখানটায় এবং রিসার্চ, এই দুইটা জায়গাতেই মূলত কাজ করে এসেছি। আবার আমি এখন ফিরতে চাই এবং এবার হচ্ছে একটু প্র্যাকটিসিং ডক্টর হিসেবে। আমার বাবা মায়ের খুব শখ, যাতে এটাই জানতে চাচ্ছিলাম যে বাবা মা কিছু বলে কিনা এটা নিয়ে। বাবা মায়ের একটা ওই শখটা এখন ওদের চাওয়া, আসলে শখ বলবো না, যে ওরা চায় যাতে আমি ডাক্তার হিসেবে প্র্যাকটিস করি। এবং আমার মনে হচ্ছে দে আর অলসো গেটিং ওল্ড। আমার মনে হয় যে ওদের কথাটাও শোনা উচিত এবং আমি খুব শিগগির আসলে প্রাইভেট প্র্যাকটিস শুরু করব। এবং এই যে বলছিলেন যে আসলে বাবা মা চায় যে আপনি ডাক্তারি পেশাটায় থাকেন এবং আপনিও আসলে পাশাপাশি পর্বতারোহী হিসেবে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চান। আপনি তো সর্বশেষ অন্নপূর্ণা 1 জয় করলেন। এই যে অন্নপূর্ণা 1-এর চূড়া যখন আপনি জয় করলেন, সেখানে গিয়ে লাল সবুজের পতাকাটা তুলে ধরলেন, তার আগ পর্যন্ত তো আপনি জানতেন যে এটা আসলে টেকনিক্যালি খুবই কঠিন একটা পর্বতশৃঙ্গ। তো আপনার কাছে কি মনে হয়নি একবারের জন্য যে না, এবার আমি এখান থেকে থেমে যাই, আমি আর উপরে উঠবো না? এরকম মনে হয়েছে কি? না, এইটা মনে হয়নি। এটা মনে হলো অবশ্যই থামতাম যদি পর্বতে আসলে ওই ইনার ভয়েসটুকু শোনা, সেটা খুব ইম্পর্টেন্ট। পর্বতে অনেক কিছু জরুরি। আপনি আসলে ভালো পর্বতারোহী হতে হলে আপনার ইউ নিড টু হ্যাভ ভেরি গুড স্ট্যামিনা, স্ট্রেংথ থাকা উচিত। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যেটা থাকা উচিত যে ওই যে ইনার ভয়েসটুকু শোনা এবং সেই অনুযায়ী কাজ করা। এবং আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, যে পর্বত আপনাকে কি বলতে চাইছে সেটা আসলে কান পেতে শোনা। তো এই দুটো জিনিস হয়তো অনেকে যারা এই ভালো মতো বুঝে উঠতে পারে না বা সঠিক সময়ে ওই সেন্সটুকু হয়তো কাজ করে না। পর্বতে যেহেতু অল্টিটিউডে যেটা হয়, এত উচ্চতায় আমরা কেউই থাকি না, ওই সময় ডিসিশন মেকিং অনেক সময় ভুল হয়ে থাকে। তো এইটা আমার পার্সোনালি কখনো মনে হয়নি। যদি কখনো মনে হতো আমি অবশ্যই ওখানটাই থেমে যেতাম। যখন আসলে আপনি এই যে পর্বতারোহী হিসেবে ভাবলেন যে আপনি যাত্রাটা শুরু করবেন, প্রত্যেকের তো একজন আইডল থাকে। আপনার কি এরকম কেউ আইডল ছিল যে তাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছিলেন? আমি অনেকের নাম বলতে হবে। তো আমার খুব প্রিয় একজন পর্বতারোহী আছেন কনরাড অ্যাঙ্কার নামে। উনি আমেরিকান একজন পর্বতারোহী। কনরাডকে দেখে আমি খুবই ইন্সপায়ার হই। ওনার অনেকগুলো অসাধারণ ক্লাইম্ব আছে হিমালয় এবং বিশ্বজুড়ে, বিশ্বের নানান পর্বতমালার পর্বত শৃঙ্গে ওনার অসাধারণ সব ক্লাইম্ব আছে।
একই সাথে আরেকজনের স্পিরিটটাকে আমি খুবই বলবো হচ্ছে মনে প্রাণে ধারণ করি, সেটা হচ্ছে জর্জ লে ম্যালোরি। আমরা অনেকেই জানি যে প্রথম এভারেস্ট ক্লাইম্ব করেছেন, সবার নাম আমরা জানি সবাই, তেনজিং নোরগে আর স্যার এডমন্ড হিলারি। কিন্তু পর্বত নিয়ে যারা একটু রোমান্টিসিজমে ভোগেন বা রোমান্টিসাইজ করেন, ওরা জর্জ লে ম্যালোরি এবং অ্যান্ড্রু আরভিন এই দুজনকেই এই উচ্চতায় এখনও বসাতে চান। এরা 1924 সালে এভারেস্টের অভিযানে গিয়ে এনারা হারিয়ে যান। তো ম্যালোরির সেই স্পিরিটটুকু আমি খুবই শ্রদ্ধা করি। একই সাথে আরও দুজন আছে, আমি তাদেরকে ঠিক পর্বতারোহী বলবো না, দে আর রিয়েল এক্সপ্লোরার্স। তো সেটা এরিক শিপটন এবং বিল টিলম্যান। তো এরা হচ্ছে আমার লাইফে অনেকটুকুই বলবো এদের ইম্প্যাক্ট আছে। আর দুটা ফিকশনাল ক্যারেক্টারের নামও বলতে হবে, তিনটা বেসিক্যালি। পর্বত নিয়ে হয়তো আমার পর্বত জিনিসটা চেনা হচ্ছে টিনটিনের সূত্রে, তিব্বতে টিনটিন ওই সূত্রে ইয়েতি বা এই শব্দগুলোর সাথে পরিচয়। আর একই সাথে চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় খুবই পছন্দের একটা বই, এই কিশোর বয়সে পড়া বই। সেখানে দুটো ফিকশনাল ক্যারেক্টার ছিল, শঙ্কর আর ডিয়েগো অ্যালভারেজ। এরা আমি ঠিক পর্বতারোহী বলবো না, কিন্তু এরা বলবো আমার অ্যাডভেঞ্চারের স্পৃহাটুকু এইটুকু জাগিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে এসে যে অন্নপূর্ণার একের যে যাত্রাটা, এই যাত্রা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে চাই। প্রাউড অফ ইউ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার প্রাউড অফ ইউ অনুষ্ঠানে। বাবর আলী, বিরতির আগে আমরা যেমনটা বলছিলাম যে অন্নপূর্ণা একের যে যাত্রা, সেই যাত্রাটা নিয়ে একটু জানতে চাইবো। আচ্ছা, অন্নপূর্ণা আমরা জানি বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বত। আর অন্নপূর্ণা নিয়ে ফ্যাসিনেশন আমার, তাও বই পড়ে আমি বলবো। অন্নপূর্ণা নামে একটা বই আছে, মরিস হেরজগ নামে এক পর্বতারোহীর লেখা, এবং সেটা প্রথম অন্নপূর্ণা এক পর্বতটা, সেটা ক্লাইম্বের বলবো বিস্তারিত বর্ণনা। এবং সেই ক্লাইম্বটা হয়েছিল 1950 সালে। আজ থেকে আমি যে বছর ক্লাইম্ব করেছি বা এই বছরই ঠিক 75 বছর আগে। তো বইটা পড়ে আমি অন্নপূর্ণা মাউন্টেনটা নিয়ে ফ্যাসিনেটেড ছিলাম। একই সাথে অন্নপূর্ণা ইজ এ ভেরি বিউটিফুল মাউন্টেন, এবং এই জন্যই মনে হয় যে সুন্দরের প্রতি সবার তো একটু আকর্ষণ থাকে, এই জন্য ওই পাহাড়টাকে ছুঁয়ে দেখার একটা আকর্ষণ ছিল। আর একই সাথে অন্নপূর্ণার চ্যালেঞ্জগুলো একটু ডিফারেন্ট। সেটা বলবো যে অন্নপূর্ণা সবার জন্য না, অনেক ক্ষেত্রে অন্নপূর্ণা যে একটু সিজন মাউন্টেনিয়ার, যারা হয়তো এভারেস্ট ক্লাইম্ব করেছে, শুধু এভারেস্ট না, এরকম বেশ কটা 8000 মিটার ক্লাইম্ব করেছে, তারা একটু পরের দিকে গিয়ে এই ধরনের মাউন্টেন ক্লাইম্ব করে। তো আমার ক্ষেত্রে যাত্রাটা শুরু হয়েছিল, আমি দেশ থেকে রওনা করি 24শে মার্চ। তো সাধারণত যেটা হয়ে থাকে এরকম অভিযানগুলো একটু লম্বা সময় ধরে হয়ে থাকে, 8000 মিটার পর্বত অভিযানগুলো 1 থেকে অ্যাটলিস্ট 2 মাস। কিন্তু অন্নপূর্ণা অভিযানটা আমি দেশ থেকে বেরিয়েছি 24শে মার্চ, আমি অন্নপূর্ণা ক্লাইম্ব করেছি 7 এপ্রিল। এবং সময়টা কিন্তু একটা বড় পর্বতের হিসাবে খুবই অল্প সময়, খুবই অল্প সময়। আর এটার অনেকগুলা কারণ আছে। এক হলো যে আমি এই পর্বতটাই সবাই পর্বতারোহী যারা আছে এবং যারা ক্লাইম্বিং গাইড হিসেবে কাজ করে, এরা খুব কম সময় কাটাতে চায়। সবার ভাষায় ইটস নট এ সেফ মাউন্টেন। আপনি যত বেশি সময় থাকবেন, আপনি নিজেকে আরেকটু ঝুঁকিতে ফেলবেন। আর ইউজুয়ালি আরেকটা বিষয় হয়ে থাকে, আমরা যখনই কোনো একটা মাউন্টেন ক্লাইম্ব করতে যাই, বেস ক্যাম্প বলে একটা জায়গা থেকে, যেটা অ্যাকচুয়ালি বলা হয় যে মূল শিবির, যেখানে অভিযানের যত রসদ সরঞ্জাম সব ওখানটাই একসাথে করা থাকে। ওখান থেকে পর্বতের একটা লম্বা সময় ওখানে কাটায় এবং পরবর্তী উপরের দিকে ক্লাইম্ব করতে থাকে। এইবারে যেটা হয়েছিল যে আমি বেস ক্যাম্পে আসলে খুবই অল্প সময়, মনে হয় 2টো রাত থেকেছি ওভারঅল। সেই হিসেবে যদি আমি এভারেস্টের লাস্ট অভিযানের কথা বলি, এভারেস্ট লুৎসেতে আমি বেস ক্যাম্পে কমপক্ষে 25 দিনের মতো আমি সময় কাটিয়েছি। সেই হিসেবে 2 দিন আসলে একদমই অল্প সময়। তো এরপরের চ্যালেঞ্জগুলা অন্নপূর্ণা পর্বতটার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হচ্ছে ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 যে অংশটুকু, সেইটা মূল চ্যালেঞ্জ। এইটাতে বলা হয় এটা কুলোয়া বলে একটা জায়গা, যেটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। এটা মানে একটা পাহাড়ের গায়ে একটা সংকীর্ণ খাত, যেখানটায় সবসময় উপর থেকে পাথর, বরফ, স্নো এইসব পড়তে থাকে। তো এই অংশটুকু ক্লাইম্ব করা, এটা বলবো আমার জন্য ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট পার্ট। শুধু আমার জন্য না, প্রত্যেকটা মাউন্টেনিয়ার যারা ওখানটায় ছিলেন এটা। এবং একই সাথে হচ্ছে সামিট পুশটা বেস ক্যাম্প 3 থেকে যখন আমরা বেরোই, ইউজুয়ালি হয় এরকম পর্বতগুলোর ক্ষেত্রে 4টা ক্যাম্প হয় বেস ক্যাম্পের পরে, ক্যাম্প 1, 2, 3, 4।
এই পর্বতে ক্যাম্প 3 এর পর থেকে হচ্ছে আসলে সামিট পুশ বা চূড়ার উদ্দেশ্যে যাত্রা সেটা করতে হয় এবং সেটা 6400 মিটার থেকে আমি ক্লাইম্ব করছি 8000 অলমোস্ট 100 মিটার 1700 মিটার ক্লাইম্ব করা এটা মনে হয়েছিল যে ইট ওয়াজ ভেরি টাফ। আচ্ছা, আমার আসলে আপনার কাছে এত প্রশ্ন আছে, আমি আরেকটা জিনিস জানতে চাই যে অনেকের ক্ষেত্রে হয় যে পাহাড়ে উঠতে অনেক বেশি কষ্ট হয়, আবার অনেকের আসলে পাহাড় থেকে নামতে অনেক বেশি কষ্ট হয়, আপনার আসলে কোনটা হয়? হ্যাঁ, উঠতে তো অবশ্যই কষ্ট হয়, উঠতে যেহেতু আপনি গ্র্যাভিটির এগেইনস্টে যাচ্ছেন, সাথে অনেকগুলো আসলে জিনিস থাকে, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে একদম আপনি উইল বি ক্যারিং আ লট অফ ওয়েট। তো একটা ব্যাপার থাকেই যে আপনি ওঠার সময় আপনি গ্র্যাভিটির এগেইনস্টে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এই অসুবিধাটুকু অবশ্যই পড়তে হবে। এবং অন্নপূর্ণার মতো পর্বতের ক্ষেত্রে আপনি 1700 মিটার অ্যাসেন্ড করছেন, প্রায় 5500 ফুটের মতো এবং অল্প কয়েকটা ঘন্টার মধ্যে। তো একটা এই ব্যাপারটুকু থাকেই, কিন্তু পর্বতে যত দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগ এটা পার্সেন্টেজে অলমোস্ট 70 থেকে 90% বলা যায় সেটা নামার সময় হয়ে থাকে। কারণ আপনি পর্বতে ওঠার সময় আপনার বেশিরভাগ শক্তি হচ্ছে আপনি খরচ করে ফেলছেন, আপনি এক্সস্টেড হয়ে যাচ্ছেন। একই সাথে যখন নামছেন আপনার শরীর সামনের দিকে ঝুঁকে থাকে, চান্সেস থাকে হচ্ছে পা হটকানো, একই সাথে ইউ হ্যাভ টায়ার্ড লাংস, টায়ার্ড লেগস, সব মিলিয়ে নামাটাও কম মুশকিলের নয়। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে যারা আসলে পর্বতে আরোহণ করেন তারা আর্থিক বিষয়টা কিভাবে ম্যানেজ করেন, যে সব সময় তো স্পন্সর পাওয়া যায় না, বা বাংলাদেশের প্রেক্ষাপটে স্পন্সর পাওয়াটা আসলে কতটা কঠিন? এটা বাংলাদেশের মানে মতো দেশের ক্ষেত্রে আমি বলবো এরকম উঁচু পর্বত ক্লাইম্ব করার চেয়ে উঁচু পর্বতে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় টাকার অঙ্ক দরকার সেটা ম্যানেজ করা অনেক ক্ষেত্রে অনেক বেশি মুশকিল। তো ইনিশিয়ালি যেটা করতাম আমি আমার নিজের পয়সায় যেতাম, আমি চাকরি করে হয়তো যে পয়সাটা ইনকাম করতাম, যেহেতু আমি একটু বেশ মিনিমালিস্টিক ওয়েতে লাইফ লিড করি, আমি এটা বেশ সাবস্টেনশিয়াল অ্যামাউন্টের টাকা আমি জমাতে পারতাম, তো সেই টাকাটা আমি ইউজ করতাম। যতদূর জানি যে এভারেস্ট জয়টা আসলে আপনি করেছিলেন হয়তো ক্রাউড ফান্ডিং করে। পুরোটা ক্রাউড ফান্ডিং না, আমার ওখানটাও বেশ কিছু স্পন্সর ছিল। এটাই আমার জীবনে প্রথমবার পৃষ্ঠপোষকদের ধারস্থ হওয়া। তো এরপরেও যেহেতু পয়সাটা পুরোপুরি উঠে আসেনি, এরপরে হচ্ছে আমি আমার এবার ক্রাউড ফান্ডিং শুরু করলাম। এবার হচ্ছে যারা আমার সামর্থ্যে বিশ্বাস করে তাদের কাছে আসলে চাওয়া যে তারা যাতে আমার অভিযানটার একটা অংশ হয়। এরপর আমার নিজের সেভিংস ছিল, কিছু ধার ছিল, সব মিলিয়ে। আর এবারের অভিযানটাই হচ্ছে একদম লাকিলি আমার স্পন্সর ছিল, আমার নিজের পয়সা খরচ করতে হয়নি। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন যে পর্বত আরোহণের জন্য, বাংলাদেশে কি এমন কোনো সুযোগ আছে? আমি যে প্রশিক্ষণটা নিয়েছি এটা মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ। আচ্ছা, তো এই ধরনের প্রশিক্ষণ আমাদের দেশে করানোর সুযোগ নেই, কারণ এটা 28 দিনের একটা কোর্স এবং এটার 3টা অংশ থাকে, রক ক্রাফট, আইস ক্রাফট, স্নো ক্রাফট এরকম বলে। তো আইস আর স্নো করানোর জন্য যে হিমবাহ দরকার বা গ্লেশিয়ার, সেটা আমাদের দেশে নেই আনফরচুনেটলি। তো সেটার জন্য, এবং আমাদের দেশে ওইভাবে আসলে রকও নেই। আমাদের দেশে ছোটোখাটো কিছু প্রশিক্ষণ হয়ে থাকে 1 দিনের বা 2-3 দিনের, কিন্তু সেগুলোতে আসলে এরকম এক্সটেন্সিভলি কিছু শেখার সুযোগ নেই। এই জন্য এখনো হয়তো আমাদের ভারত বা নেপালের উপর নির্ভরশীল। আর এই যে যারা পর্বতারোহী তাদের আসলে পড়াশোনার জরুরি কতটা, মানে পড়াশোনার জরুরি আছে? অবশ্যই জরুরি। আমার মনে হয় যে পড়াশোনা, সেটা এক তো একাডেমিক পড়াশোনা, সেটা হয়তো অনেক কিছুর ভিত্তি করে দেয়। একই সাথে আমি বলবো নন একাডেমিক পড়াশোনাও, যে পর্বতারোহী হতে হলে যেমন আমাকে অনেকভাবে আসলে বলবো নন একাডেমিক বই বা পর্বতারোহণের স্পেসিফিকলি বইগুলো হচ্ছে পর্বতারোহী হিসেবে গ্রুম করতে পার্সোনালি আমাকে অসম্ভব হেল্প করেছে। আমাকে আসলে পাহাড় নিয়ে মুগ্ধতা শুরু আসলে বই দিয়ে। তো যার এইরকম বই নিয়ে বা পড়াশোনা নিয়ে আগ্রহ থাকবে তার জন্য হয়তো আমার পার্সোনালি মনে হয় তার জন্য জার্নিটা আরও একদম আমি বলবো যে জাদুর কার্পেটে বসে যাওয়ার মতো জার্নি। বাবর আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আলোচনা করতে করতে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, এবং শেষে আপনাকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশের পতাকা আপনি আরও অসংখ্য পর্বতের চূড়ায় নিয়ে মেলে ধরুন, এটাই প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজকে। আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসির সঙ্গেই থাকুন, সবাইকে ধন্যবাদ।